সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিশেষ জাবেদার কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের আগে যে ক্লাস নিয়েছে সেই ক্লাসগুলোতে আমি বিশেষ জাবেদা নিয়ে কথা বলেছি। সেই বিশেষ জাবেদা থেকে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে মোটামুটি আলোচনা করেছি। এরপরে ক্রয় জাবেদা নিয়ে কিছু লেনদেন দিয়ে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। এই বিষয়গুলো অত্যন্ত সহজ, সরাসরি একেবারে নির্দিষ্ট কোনো অঙ্ক না হলেও যদি সামান্য কনসেপ্ট যে আছে সেই কনসেপ্টটা মাথার মধ্যে থাকে এবং ছকটুকু তোমরা মুখস্থ করে নিতে পারো, মোটামুটি ব্রেনে নিতে পারো। মুখস্থ বলতে মোটামুটি ধারণা নিয়ে নিতে পারো, যেটা মনে থাকে আর কি। তো তাহলেই তোমাদের পক্ষে ক্রয় জাবেদা করা সম্ভব, সেটা মোটামুটি সমাপ্তি টেনেছি। আজকে বিশেষ জাবেদার যে একটা অংশ বিক্রয় জাবেদা, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। বিশেষ জাবেদার এটির একটি অংশ বিক্রয় জাবেদা, এইটা তোমাদের সামনে আমি কথা বলেছি যে ক্রয় জাবেদায় তোমরা দেখেছো যে ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে ক্রয় ওখানে অন্তর্ভুক্ত হয়, এবং সেখানে তোমাদের সামনে কথা হয়েছে যে এক ঘোড়া ক্রয় জাবেদা, বহু ঘরে ক্রয় জাবেদা। যদি এক ঘোড়া ক্রয় জাবেদা হয় তাহলে পরে সেখানে তোমাদের শুধুমাত্র ধারে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে। যদি বহু ঘোড়া ক্রয় জাবেদা হয় তাহলে সেখানে সব ধরনের ধারে ক্রয় অন্তর্ভুক্ত হতে পারে। যদি প্রশ্নপত্রে কিছু বলা না থাকে তাহলে শুধুমাত্র ক্রয় জাবেদাই করবা, অর্থাৎ শুধুমাত্র ধারে পণ্য ক্রয় যেগুলো সেগুলো নিয়ে, এবং শুধুমাত্র ছকে উপস্থাপন করে টোটাল করলে অঙ্ক হয়ে যায়, খুবই সহজ। বিক্রয় জাবেদা আমরা আজকে করব। বিক্রয় জাবেদাতেও দুই রকমের আছে, একটা হচ্ছে এক ঘোড়া, একটা হলো বহু ঘোড়া। বিক্রয় জাবেদার মধ্যেও এখানেও তোমাদের আছে এক ঘোড়া, বহু ঘোড়া, এটাতে আবার কালান্তিক আছে, তারপরে নিত্য মজুদ, এই দুটো পদ্ধতি আছে। পদ্ধতি দেখে মনে হবে যে অনেকগুলো, কিন্তু আসলে খুবই সহজ। বিক্রয় জাবেদার এক ঘোড়া যদি হয় তাহলে এখানে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় বিক্রয় আসবে, পণ্য বিক্রয় আসবে। অন্য কোনো ধরনের জিনিস যদি বিক্রি করা হয় প্রতিষ্ঠান থেকে তাহলে পরে এক ঘোড়ার মধ্যে আসবে না। যদি সব ধরনের বিক্রয় আসে, বিক্রয় ধারে অবশ্যই। বিক্রয় জাবেদার মধ্যে ক্রয় জাবেদা, প্রথমে আমি তোমাদের বলেছি যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার মধ্যে ধারে ক্রয় বিক্রয় ছাড়া অন্য কিছু আসবে না, এটার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি এক ঘোড়া হয় তাহলে পরে শুধুমাত্র ক্রয় জাবেদাতেও তোমরা দেখেছো যে শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় বা ক্রয় যদি হয় তাহলে পরে ক্রয় জাবেদা হলে ধারে পণ্য ক্রয়, আর বিক্রয় জাবেদাতেও এরকম, যদি ধারে পণ্য বিক্রয় যদি হয় তাহলে পরে এক ঘোড়া হবে। আর যদি বিভিন্ন ধরনের বিক্রয় হয় তবে অবশ্য ধারে হতে হবে সেটা, সেই ক্ষেত্রে তোমার বহু ঘোড়া আসবে। আবার এই এক ঘোড়া হোক আর বহু ঘোড়া হোক, সেখানে কালান্তিক হবে, নিত্য মজুদ হবে, সামান্য একটু পার্থক্য। ওই পার্থক্যটা শুধু মনে রাখলেই হয়ে যাবে। এক ঘোড়াতে যদি কিছু বলা না থাকে তাহলে সিম্পল কালান্তিক নাকি নিত্য এটাও মাথায় রাখার প্রয়োজন পড়বে না। সিম্পল যেটা তোমরা শিখেছো সেটা করলেই হবে। ক্রয় জাবেদাতেও, বিক্রয় জাবেদাতেও তাই। আর বহু ঘোড়া যদি হয় এবং সেখানে যদি নিত্য মজুদের পদ্ধতি বলাতে বলে, সেখানে একটা কলাম একটু ছোট্ট একটা আলাদা করে নেবে, সেটা আমি আলোচনা করব। তাহলে প্রথম আজকে যে আলোচনাটা আমি করব বিক্রয় জাবেদা, সেটা হচ্ছে যে ধারে পণ্য বিক্রয় যদি হয় তাহলে পরে এক ঘোড়া করব, আর ধারে সব ধরনের বিক্রয়ের কথা যদি বলা থাকে তাহলে আমরা বহু ঘোড়া করব। আর কালান্তিক আর নিত্য মজুদ সামান্য একটু পার্থক্য, সেটা আমরা করার সময় দেখে নেব। আমরা কয়েকটা লেনদেন দিয়ে আজকে দেখব যে বিক্রয় জাবেদাটি কেমনে করা লাগে। আমরা যদি কয়েকটা ছোট লেনদেন নিই, আমরা ধারে পণ্য ক্রয় 2000, নগদে ব্যবসা আনার 5000 টাকা,
এগুলো আমরা তারিখ ধরে নিই, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। 2019 জানুয়ারি 1 তারিখ, এটাকে 2 তারিখ ধরি আমরা। 3 তারিখে যদি বলি যে শাহিনের নিকট পণ্য বিক্রয় 1000 টাকা, তিন তারিখ 5 তারিখ যদি আমরা ধরি সাবা এর নিকট পণ্য বিক্রয় 2000 টাকা। তারপরে 7 তারিখ যদি আমি ধরি শেখর এর নিকট বিক্রয় 500 টাকা। 10 তারিখ আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র রহিমের নিকট বিক্রয় 2000 টাকা। আর একটা যদি আমরা ধরি 15 তারিখে সাকিবের নিকট বিক্রয় 500 টাকা। এই কয়েকটা লেনদেন আমরা যদি ধরি, তা এই লেনদেনগুলো দিয়ে আমরা যদি বিক্রয় জাবেদা উপস্থাপন করি, সেটা এক ঘোড়া, বহু ঘোড়া বা কালান্তিক মজুদ বা নিত্য মজুদ, এই কয়েকটা বিষয় আমরা যদি দেখি, তাহলে আমরা সহজে অনুধাবন করতে পারবো বিষয়টা। তো বিক্রয় জাবেদায় প্রথমে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে ছক, এটি তোমাকে যদি বলে যে সিম্পলি যদি বলে যে এটি আমরা 4টি বিষয় আমরা দেখেছি, একটা হচ্ছে এক ঘোড়া বিক্রয় জাবেদা, একটা হচ্ছে বহু ঘোড়া বিক্রয় জাবেদা, আরটা হচ্ছে যদি কিছু বলা নাই প্লেন বলা আছে যে বিক্রয় জাবেদা। এই বিষয়গুলো একসাথে আমরা দেখব। তারপরে কালান্তিক মজুদ পদ্ধতি হলে কীরকম হবে, নিত্য মজুদ পদ্ধতি হলে কীরকম, সেগুলো আমরা একসাথে কয়েকটা লেনদেন নিয়ে আমরা একসাথে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে হচ্ছে যদি তোমাকে যদি এখানে বলে যে সিম্পল যদি বলে যে বিক্রয় জাবেদা, এই বিক্রয় জাবেদা সিম্পল বিক্রয় জাবেদা তোমাকে যদি তৈরি করতে বলে, অথবা এক ঘোড়া বিক্রয় জাবেদা তোমাকে তৈরি করতে বলে, অথবা কালান্তিক মজুদ পদ্ধতিতে বিক্রয় জাবেদা তৈরি করতে বলে, তাহলে এই তিনটার একটা হচ্ছে সিম্পল বিক্রয় জাবেদা, অথবা যদি বলে যে এক ঘোড়া বিক্রয় জাবেদা, অথবা যদি বলে কালান্তিক মজুদ পদ্ধতিতে। এই তিন ধরনের কথা যদি বলে বিক্রয় জাবেদা, যদি বলে এখন যেটা আমরা করবো তাহলে যেটা হবে, যদি বলে যে এক ঘোড়া বিক্রয় জাবেদা তাহলেও এখন যেটা করবো সেটাই হবে, আবার যদি বলে কালান্তিক মজুদ পদ্ধতিতে বিক্রয় জাবেদা তাও এটাই হবে। অর্থাৎ এই তিনটা কথা বলা থাকলে এই একই রকমের হবে, সেটা হচ্ছে আমরা এখন এটা দেখব। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে তারিখ। তারপরে আসবে হচ্ছে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত, তারপরে সূত্র, তারপরে আসবে হচ্ছে শর্ত, চালান নম্বর, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই কলামটা আসবে বিক্রয় জাবেদা, উপরে হেডিং দিতে হবে। এই কলাম তো মনে রাখতে হবে, তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, শর্ত, চালান নম্বর। এখানে একটা বিষয় তোমার একটু বলে রাখি, সেটা হচ্ছে সূত্রে সাধারণত কিছু লিখতে হয় না,
রেফারেন্স নাম্বার, এটা প্র্যাকটিক্যালি লাগে সাধারণত, তোমাদের থিওরিটিক্যালি সাধারণত থাকে না। শর্তর ক্ষেত্রে কিছু কথা আছে, বিক্রয় জাবেদায় নর্মালি শর্ত লাগে না, এরপরেও তোমরা দিয়ে দিবা, যেহেতু থিওরিটিক্যালি অঙ্কটা করতে হয়। লাগে না এই কারণে বলছি যে পণ্য যখন বিক্রি করা হয়, সেই পণ্য বিক্রির ক্ষেত্রে কাস্টমারদের কাছে ইমেজ রক্ষার্থে প্রতিষ্ঠান সাধারণত একই ধরনের শর্ত দিয়ে থাকে। অর্থাৎ শর্ত দেওয়া বলতে তাদের সাথে বিক্রয়ের শর্ত, মাল বিক্রি করা হলো কতদিনের মধ্যে টাকা পরিশোধ করবে, ডিসকাউন্ট বা বাটা কি হারে পাবে, এই বিষয়গুলো থাকে। তবে যদি ভিন্ন ভিন্ন পণ্য হয় সেক্ষেত্রে যদি শর্তের ভ্যারিয়েশন থাকে তো সেক্ষেত্রে লাগে। নর্মালি যে প্রতিষ্ঠান মাল বিক্রি করে ওরা একই ধরনের শর্তে একই ধরনের সুযোগ সুবিধা দিয়ে ক্রেতাদের কাছে মাল বিক্রি করে, তা না হলে ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রয়োজনের দিক তাকিয়ে যদি এরকম মনে হয় যে শর্তগুলো আমাদের আলাদা করা দরকার, ভিন্ন ভিন্ন পণ্য প্রোডাক্ট যদি হয়, ভিন্ন ভিন্ন পরিস্থিতি যদি হয় তাহলে হতেও পারে, সেক্ষেত্রে তোমরা শর্তের ঘোড়াটা দিয়ে নিবা। এই লেনদেনগুলোর মধ্যে যদি শর্ত থাকে তাহলে পরে এখানে শর্ত লিখবা, লেনদেনগুলোর মধ্যে যদি শর্ত না থাকে তাহলে লেনদেন লিখার শর্ত লেখার কোনো প্রয়োজন নেই। চালান নম্বরের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটি প্রোডাক্ট যখন একটি চালানে যায়, একটা লট হিসেবে যখন ক্রেতার কাছে মালগুলো যায়, সেখানে একটা কাগজে সব বিস্তারিত লিখে দেওয়া হয়, কি পরিমাণ মাল কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে, কি দাম, কি কোয়ালিটি, সব লেখা থাকে এবং সেখানে একটা নাম্বার দেওয়া থাকে, সেটাকে বলা হয় চালান নম্বর। এবং সেই চালান নম্বরগুলো সাধারণত লেনদেনের মধ্যে লিখে দেওয়া থাকে। মনে করো ধারে পণ্য ক্রয় কর, চালান নম্বর এত টাকা, যদি চালান নম্বর এত, যদি এখানে প্রশ্নপত্রে লিখে দেওয়া থাকে চালান নম্বর, তাহলে পরে সংশ্লিষ্ট চালান নম্বর এখানে লিখতে হবে। চালান নম্বর যদি না থাকে থিওরিটিক্যালি, তাহলে চালান নম্বর তোমাকে লিখতে হবে না, আর টাকার ফিগারটা এই জায়গাটা লিখতে হবে। এখন আমরা দেখব এই যে লেনদেনগুলো থেকে কোনগুলো এখানে আসবে, কোনগুলো আসবে না। এই বিক্রয় জাবেদা করবার সময় তোমার প্রথম যে করণীয় সেটা হচ্ছে কোন লেনদেনগুলো এখানে চুজ করতে হবে, কোন লেনদেনগুলো এখানে আমাদের নিয়ে আসতে হবে, আর কোন লেনদেনগুলো প্রশ্নপত্রে থেকে যাবে, এটা হলো প্রথম। তো তোমাকে যদি বলে বিক্রয় জাবেদা করো সিম্পলি, তো সেই ক্ষেত্রে একঘরা বিক্রয় জাবেদা, এবং সেই ক্ষেত্রে কালান্তিক মজুদ পদ্ধতির জাবেদা, তিনটা জিনিস মনে রাখতে হবে। তোমাকে যদি সিম্পল বলে যে বিক্রয় জাবেদা করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যেটা করবা হলো একঘরা বিক্রয় জাবেদা, এবং সেটা করবা হলো কালান্তিক মজুদ পদ্ধতিতে। তবে কালান্তিক মজুদ পদ্ধতিতে করবা, এখানে আরেকটা বিষয় আছে, যদি কোনো কারণে এই যে বিক্রয় আছে, এই বিক্রয়ে যদি ক্রয় মূল্যটা দেওয়া থাকে, অর্থাৎ যে পণ্যটা বিক্রি করা হচ্ছে এটা যদি কত টাকায় ক্রয় করা হয়েছে এটা আবার যদি দেওয়া থাকে, তখন কিন্তু আবার কালান্তিক মজুদ পণ্য পদ্ধতিতে এই পদ্ধতি করলে চলবে না, তখন নিত্য মজুদ পদ্ধতিতে করতে হবে। আমি কথাটা আবার বলছি যে শুধু বিক্রয় জাবেদা করতে বললে এরকম ছক করতে হবে বিক্রয় জাবেদা, যদি একঘরা বিক্রয় জাবেদা করতে বলে তাহলে সিম্পল এরকম ছক করতে হবে বিক্রয় জাবেদার, এবং যেভাবে বললাম সেভাবে করতে হবে। আর কালান্তিক মজুদ পদ্ধতিতেও সেভাবেই, সেক্ষেত্রে কালান্তিক মজুদ পদ্ধতিও করতে হবে এই একইভাবে, সেক্ষেত্রে কালান্তিক মজুদ পদ্ধতি হবে এটা। তবে যদি কখনো প্রশ্নপত্রে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্রয় মূল্য দেওয়া থাকে, কস্ট প্রাইস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে করা যাবে না, তখন করতে হবে নিত্য মজুদ পদ্ধতিতে। এখানে যেহেতু বিক্রয়গুলোর ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে বিক্রয় জাবেদাও যেটি, একঘরা বিক্রয় জাবেদাও সেটি, আবার কালান্তিক মজুদ মূল্যায়ন পদ্ধতির জাবেদাও ওই একই রকমেরই হবে। তাহলে এবার আমরা আসি দেখি যেখান থেকে কোনো গোলমূল এখানে আসবে। জানুয়ারি 2019 সালে জানুয়ারি প্রথম তারিখে নগদ ব্যবসায় আনন 5,000 টাকা, এই ব্যবসায় নগদ টাকা নিয়ে আসছে। এটি কিন্তু ধারে পণ্য বিক্রয় না, বা ধারে কোনো জিনিস বিক্রয় না, ধারের কোনো কারবার এখানে নাই, ধারে ক্রয়ও না, ফলে বিক্রয় জাবেদার বিষয়ই এটা না, বা ক্রয় জাবেদার বিষয়ই এটা না, এটা মনে রাখতে হবে। তারপরে ধারে পণ্য ক্রয় 2,000 টাকা, আমরা কিন্তু বিক্রয় জাবেদা করব, ক্রয় সংক্রান্ত পণ্য লেনদেন হবে না, অর্থাৎ শুধুমাত্র ধারে বিক্রয় আসবে এখানে, তাহলে এইটি বিক্রয় না এবং ধারে বিক্রয় না, ফলে বিক্রয় জাবেদার বিষয় না। শাহিনের নিকট পণ্য বিক্রয় 1,000 টাকা, শাহিনের নিকট পণ্য বিক্রয় আবার শর্তে যে 2/10 n/30 দেওয়া আছে, এটা হচ্ছে বিক্রয় শর্ত। এরকম যদি শর্ত দেওয়া থাকে তাহলে তোমাকে ধরেই নিতে হবে যে এটা হলো ধারে বিক্রয়, শর্ত থাকলেই ধরে নিতে হবে এটা হচ্ছে ধারে বিক্রয়। আবার যদি তোমার এখানে শর্ত না থাকতো তাহলে কিন্তু তোমাকে ধরে নিতে হতো, যেহেতু শাহিনের নিকট পণ্য বিক্রি করার কথা বলা হয়েছে, একটি ব্যক্তির নামের কথা বলা হয়েছে, এটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি এরকম সমস্যা হওয়ার কথা না, কারণ হলো যে
বিক্রেতা মাল কার কাছে বিক্রি করছে এটাতে সে নিশ্চিত রূপে জানে যে আমি কার কাছে ধারে মাল বিক্রি করছি, ফলে এই ধরনের জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না বাস্তব ক্ষেত্রে। কিন্তু আমরা যখন থিওরিটিক্যাল অঙ্কগুলো করব তখন এই সমস্যাটা থাকে অনেক সময়। এই জন্য ধরে নেওয়া হয় সাধারণত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ যদি থাকে এবং শর্ত যদি নাও থাকে তাহলে পরে ধরে নেওয়া হয় যে এটি হলো ধারে বিক্রয়। তো শাহিনের নিকট পণ্য বিক্রয় 1000 টাকা এরকম যদি বলা থাকে, শর্ত যদি নাও থাকে এখানে, তবুও আমরা এখানে ধারে বিক্রয় ধরে নিব এবং এখানে আমরা নিয়ে আসবো। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে পণ্য বিক্রয়ের কথাটি বলা আছে, পণ্য শব্দটি যদি না থাকতো, শাহিনের নিকট বিক্রয় যদি বলা থাকে, পণ্য কথাটি বলা নেই, পণ্য কথা যদি বলা নাও থাকে তারপরে শুধু বিক্রয় যদি বলা থাকে, তো আমরা সেটিকেও সাধারণত ধরে নিব যে শুধু বিক্রয় হলেও সেটি হচ্ছে পণ্য বিক্রয় এবং সেই হিসাবে এর মধ্যে আসবে। অর্থাৎ এই লেনদেনটি 3 তারিখের এই লেনদেনটি এখানে আসবে, অর্থাৎ 3 তারিখে আসবে। এটা ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত বলতে শাহিনের নিকট পণ্য বিক্রি করা হয়েছে মানে শাহিন হবে ডেবিট, আর কাছ থেকে আমরা টাকা পাবো। এই জন্য এই ডেবিট হিসাব খাত বলতে এখানে শাহিন লিখতে হবে। শাহিন, ডেবিট খাত হচ্ছে শাহিন। সূত্র নাই, শর্ত আছে, এই 2/10 n/30। 2/10 বলতে তোমরা নিশ্চয় শিখেছো, এই 2 হচ্ছে বাটার হার মানে ছাড়ের হার। 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% বাটা পাবে, টাকা কম দিতে হবে, কিন্তু 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতেই হবে। এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ধারের কাল, সময়কাল। 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। 30 দিন ক্রস করে গেলে ওয়াদা ভঙ্গ হলো এবং তার জন্য যা হওয়ার তা হবে। সরি, এটা সূত্রের মধ্যে ঢুকে গেছে। চালান নম্বরে এখানে প্রশ্নপত্র কিছু দেওয়া নাই, সূত্রতে কিছু হবে না। শর্তের ঘরে আসবে 2/10 n/30। চালান নম্বর কিছু লেখা লাগবে না, যদি থাকতো তাহলে আসতো। টাকার ঘরে টাকার ফিগারটা লিখতে হবে। শাহিনের নিকট পণ্য বিক্রি হচ্ছে 1000 টাকা, এই টাকার ফিগার, টাকার ঘরে এই টাকাটা লিখতে হবে 1000 টাকা। এবার 5 তারিখে সাবা এর নিকট পণ্য বিক্রয় 2000 টাকা। আমি একটু আগে বললাম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, সেখানে বিক্রয়ের কথা বলা থাকলে ওটা নগদে যদি ক্লিয়ার করে বলা না থাকে তাহলে ধরে নিতে হয় এটি হলো ধারে বিক্রয়। তো সেই হিসাবে সাবায়ের নিকট পণ্য বিক্রি করেছে 2000 টাকা। যদি এখানে শর্তও নাই, উল্লেখ নাই, নগদে কথাও বলা নাই, কিন্তু নাম উল্লেখ আছে, এই কারণে ধরে নেব এটা হচ্ছে ধারে বিক্রয়। আবার পণ্য কথাটি বলা আছে, পণ্য যদি বলা নাও থাকতো তাও এটাকে আমরা পণ্য বিক্রয় ধরে নিতাম এবং সেই হিসাবে আমরা এখানে নিয়ে আসতাম। ফলে 5 তারিখে যেটি আসবে এটাও ডেবিট হিসাব খাত বলতে এই সাবা। আচ্ছা, এখানে সূত্র নাই কিছু, শর্তের ঘরে কিছু লিখতে হবে না, চালানের ঘরে কিছু লিখতে হবে না, শুধু টাকার ঘরে 2000 টাকা লিখতে হবে। 7 তারিখে শেখরের নিকট বিক্রয়। এখানে দেখো, এখানে বিক্রয়ে পণ্য বিক্রয় কিনা সেটি বলা নেই। যদি পণ্য বিক্রয় কিনা সেটি বলা নাও থাকে তারপরেও আমরা ধরে নেব যেটা হচ্ছে পণ্য বিক্রয়। তো সেই হিসাবে যেহেতু আমরা বিক্রয় জবাদা করছি এবং এক ঘরে বিক্রয় জবাদা করছি এবং এটা হচ্ছে পণ্য বিক্রয় এবং ধারে পণ্য বিক্রয়, ফলে এটিও আসবে 7 তারিখ। ডেবিট হিসাব খাত হচ্ছে শেখর, একজন ব্যক্তি শেখর, এটা হচ্ছে 500 টাকা। সূত্র লাগবে না, শর্তের ঘরে শর্ত নাই, চালান লাগবে না। চালান নম্বর লাগতো যদি এখানে থাকতো, শর্ত লাগতো যদি এখানে থাকতো। 500 টাকা। এবার আসবাবপত্র রহিমের নিকট বিক্রয় 2000 টাকা। এটা আমরা কিন্তু করছি এক ঘরা বিক্রয় জবাদা এবং এক ঘরা। আবার বলছি কালান্তিক মজুত। এই এক ঘরা বা সিম্পলি বিক্রয় জবাদা যখন আমরা করব তখন কিন্তু এই আসবাবপত্র আমরা শিখেছি ইতিমধ্যেই যে আসবাবপত্র সম্পদ, পণ্য না। কিন্তু পণ্য তখনই হবে যখন এটি আসবাবপত্র ব্যবসায়ী হয়। তো নর্মালি এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে তো এটি আসবাবপত্রের ব্যবসায়ী না। এদিকে পণ্য বিক্রয়ের কথা বলা হয়েছে বা এমনি বিক্রয়ের কথা বলা হয়েছে এবং এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে আসবাবপত্র বিক্রয়। যে কোনো কারণেই হোক প্রতিষ্ঠানে আসবাবপত্র বিক্রি করা করতে পারে। তো এই আসবাবপত্র বিক্রয় কিন্তু সম্পদ বিক্রয়। এই সম্পদ বিক্রয় কিন্তু বিক্রয় জাবেদার এক ঘরার মধ্যে আসবে না। সিম্পলি যদি বিক্রয় জাবেদা বলে তাহলে কিন্তু সম্পদ বিক্রয়ের মধ্যে আসবে না, বা অন্য কোনো ধরনের বিক্রয় ধারা হলেও এখানে রহিমের নিকট বিক্রি করা হয়েছে, ফলে ধরেই না হচ্ছে এটা হলো ধারে, যেহেতু ব্যক্তির নাম লেখা আছে। তো যদিও নাম লেখা আছে তারপরেও এটি আসবে না, কারণ এটি হচ্ছে আসবাবপত্র বিক্রয়, মানে সম্পদ বিক্রয়, পণ্য বিক্রয় না। ফলে এইটি এখানে আসবে না। সাকিবের নিকট বিক্রয়, দেখো এখানে সাকিবের নিকট বিক্রয় কিন্তু এখানে পণ্যের কথা বলা নাই, এরপরে আমরা ধরে নিব এটা হচ্ছে
পণ্য বিক্রয়। ফলে এটি বিক্রয় জাবেদার বিষয়, অর্থাৎ শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় এটি, এবং শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় হলেই এই বিক্রয় জাবেদায় আসবে এবং এক ঘোড়া, এবং এর জন্য আসবে হচ্ছে 15 তারিখ সাকিব ডেবিট হিসাব খাত, সূত্র নাই, শর্ত নাই, চালান নাই, 500 টাকা। আচ্ছা, এটা আমি এখানে উপস্থাপন করছি, এটা কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতির, কালান্তিক মজুদ পদ্ধতির। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এটি আবার যদি হয় নিত্য মজুদ পদ্ধতি, তাহলে কেমন হবে? নিত্য মজুদ পদ্ধতি যদি হয়, তাহলে তোমার এই যে বিক্রয় লেখা আছে, পণ্য বিক্রয়, এই যে পণ্য বিক্রয়, এই যে বিক্রয়, এই বিক্রয়গুলোর ক্রয় মূল্য লেখা থাকতো। অর্থাৎ এই যে শাহিনের কাছে মাল বিক্রি করা হয়েছে 1000 টাকার, একটা ক্রয় মূল্য প্রশ্নপত্রে দেওয়া থাকতো। সাবান নিকট 2000 টাকার মাল বিক্রি করা হয়েছে, এটা একটা ক্রয় মূল্য বা কস্ট প্রাইস দেওয়া থাকতো, প্রশ্নপত্রে দেওয়া নাই। শেখরের নিকট মাল বিক্রি করা হয়েছে 500 টাকার, এটা একটা ক্রয় মূল্য দেওয়া থাকতো, যেটি প্রশ্নপত্রে দেওয়া নাই। সাকিবের নিকট 500 টাকার মাল বিক্রি করা হয়েছে, এটি একটা ক্রয় মূল্য প্রশ্নপত্রে দেওয়া থাকতো, যেটি প্রশ্নপত্রে দেওয়া নাই। এ কারণেই এটি কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে এটি করা যাবে না। তবে আমরা যদি জাস্ট বোঝার ক্ষেত্রে এটিকে একটু ক্লোজ করে নিই, এটা হলো 2 1 3 4000 টাকা, এই মোট ক্লোজ করলে পরেই তোমার বিক্রয় জাবেদার কাজ শেষ, এতটা সহজ। আচ্ছা, এখন এটি যদি নিত্য মজুদ পদ্ধতির হতো এবং সেই ক্ষেত্রে এক ঘোড়া বিক্রয় জাবেদাও হতো এবং নিত্য মজুদ পদ্ধতির হতো, তখন যখন এই যে বিক্রয় ক্রয় মূল্য থাকতো, সেই ক্ষেত্রে তোমাকে আর একটা কলাম তোমার মনে রাখতে হতো। সেটা হচ্ছে এই কলামে লিখতে হতো তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, আর হচ্ছে মজুদ পণ্য ক্রেডিট। আরো একটা কলাম হতো এখানে, সেক্ষেত্রে তখন কিন্তু এই দুটো মিলিয়ে আবার এক ঘোড়া হতো, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। এক ঘোড়া এই একটা কলাম, কিন্তু যদি নিত্য মজুদ পদ্ধতির হয়, আমি আবার বলছি, যদি নিত্য মজুদ পদ্ধতি বা অবিরত মজুদ পদ্ধতির কথা বলা থাকে, এখানেই বলা আছে অবিরত মজুদ পদ্ধতির কথা, অথবা এই বিক্রয়গুলো ক্রয় মূল্য দেওয়া আছে, তখন যদিও এটি এক ঘোড়া, তারপরে দুইটা কলাম হয় টাকার। অর্থাৎ এই কলামটি হবে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট, এবং টাকার ফিগারগুলো হবে এটি একটি ক্রয় মূল্য থাকবে, সেই ক্রয় মূল্যটি এখানে লিখতে হবে, এটির একটি ক্রয় মূল্য থাকবে, সেটি এখানে লিখতে হবে, এটি একটি ক্রয় মূল্য থাকবে, সেটি এখানে লিখতে হবে, এটি একটি ক্রয় মূল্য থাকবে, সেটি এখানে লিখতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য থাকবে বলতে, এই যে মালটা বিক্রি করা হচ্ছে, এটি একসময় কেনা হয়েছে নিশ্চয়ই, সেই ক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্য সাবার কাছে 2000 টাকা মাল বিক্রি করা হয়েছে, নিশ্চয়ই এটি ক্রয় করা হয়েছে, আগে বিক্রি করার জন্য তো ক্রয় করা হয়েছে। ব্যবসা তো নিয়মে এটা, যে মাল বিক্রি করছে বা ক্রয় করছে, বিক্রি করছে, কম মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি করা হয় ব্যবসা। তো সেই ক্ষেত্রে সাবার কাছে যে 2000 টাকা মাল বিক্রি করছে, এটি আর নিশ্চয়ই ক্রয় মূল্য থাকবে, যদি প্রশ্নপত্র দেওয়া থাকে তখন সেই ক্রয় মূল্য এখানে আসবে। এগুলো ক্ষেত্রে সেই একই কথা। তারপরে এগুলো সব লিখে টোটাল করে দিলে পরেই অঙ্ক হয়ে যাবে। সেটিও হবে তোমার এক ঘোড়া বিক্রয় জাবেদা, তবে সেটি হবে নিত্য মজুদ পদ্ধতির বা অবিরত মজুদ মূল্যায়ন পদ্ধতির বিক্রয় জাবেদা। তাহলে আমরা আজকে শিখলাম বিক্রয় জাবেদার এক ঘোড়া আর কালান্তিক মজুদ, তারপরে নিত্য মজুদ পদ্ধতির। এখন যদি আমরা সব ধরনের বিক্রয় এখানে অন্তর্ভুক্ত করে নিতে চাই, তাহলে পরে কি রকমের হবে? যদি সব ধরনের, এখানে যেমন সব ধরনের বলতে এখানে আসবাবপত্র বিক্রয়ের কথা আছে, বা আরো বিভিন্ন ধরনের বিক্রয় থাকতে পারতো, সেই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ সেই ক্ষেত্রে এই এক ঘোড়া আর হবে না, বহু ঘোড়া হবে। আবার ভালো করে শোনো, যে যদি সব ধরনের বিক্রয় অন্তর্ভুক্ত করা লাগে, অথবা তোমাকে যদি বলে বহু ঘোড়া ক্রয় জাবেদা তৈরি করো, সেই ক্ষেত্রে তোমার এরকম ছক আর হবে না। তোমার তখন এর ছকটা একটু চেঞ্জ করতে হবে, সামান্য একটু চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা একটু দেখে নিই আমরা। এই কলামটুকু শুধু চেঞ্জ হবে, বাকিগুলো কিন্তু ঠিক থাকবে। যদি এটা এক ঘোড়া না হয়ে বহু ঘোড়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ছোট্ট করে মুছে দিচ্ছি, এটা যদি বহু ঘোড়া হয়,
আগেটা যেটা বললাম সেটা হচ্ছে এক ঘোড়া, আর যদি বহু ঘোড়া করতে হয় বিক্রয় জাবেদা তখন কিরকম হবে। সেই ক্ষেত্রে কিন্তু তারিখের ঘর থাকবে, ডেবিট হিসাব খাত থাকবে, সূত্রের ঘর থাকবে, শর্ত থাকবে, চালান নাম্বারও থাকবে। টাকার ফিগারগুলো শুধু পরিমাণের ঘরগুলো শুধু একটু পরিবর্তন হবে। আচ্ছা, পরিমাণের ঘরে এই লেনদেনগুলো তো কিন্তু আসবেই, যেটি এক ঘোড়া বিক্রয় যাবে না সেগুলার যে লেনদেনগুলো থাকে সেগুলো কিন্তু আসবেই, কারণ বহু ঘোড়া বিক্রয় যাবে যাতে পণ্য করে তো আসবেই, সাথে সাথে অন্যান্য বিক্রয় যেগুলো থাকবে, ধারে বিক্রয় অন্যান্য যেগুলো থাকবে সেগুলোও অন্তর্ভুক্ত হবে। সে কারণে এক ঘোড়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকবেই, সাথে এখানে ইনক্লুড হবে শুধুমাত্র যেগুলি পণ্য ছাড়া অন্য কোনো কিছু বিক্রয়, যেমন এখানে আসবাবপত্র বিক্রয় আছে, এই আসবাবপত্র কিন্তু এখানে ইনক্লুড হবে। তবে কলাম ওখানে, যেমন এখানে আমরা এক ঘোড়াতে লিখেছিলাম যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এই কলামটা চেঞ্জ হবে, কারণ বিভিন্ন বিক্রয় থাকবে বিভিন্ন নামে নামে, তখন আলাদা করে কলাম তৈরি হবে। তবে এই বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট সবগুলোতেই হবে, যেহেতু ধারে বিক্রয় হলে পরে তোমার সবগুলো ধারে বিক্রয় প্রাপ্য হিসাব ডেবিট হবে। এই কারণে প্রাপ্য হিসাবে একটা কলাম ডেবিট হবেই, প্রাপ্য হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ডেবিট, অর্থাৎ এটির একটি কলাম হবে। প্রাপ্য হিসাব ডেবিটের একটি কলাম হবে। আচ্ছা, বিক্রয় হিসাব একটা থাকবে, কারণ পণ্য বিক্রয় থাকবেই, ফলে বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এর আগে এক ঘোড়া যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট একটা কলামে ছিল। এখানে কিন্তু প্রাপ্য হিসাব ডেবিট একটা আলাদা কলাম, বিক্রয় হিসাব ক্রেডিট একটা আলাদা কলাম। এখন এখানে যতগুলো লেনদেনই থাকবে সবগুলো লেনদেনের পণ্য বিক্রয় যেগুলো থাকবে, পণ্য বিক্রয়ের কিন্তু সবগুলো প্রাপ্য হিসাব ডেবিটের কলামে টাকাগুলো আসবে এবং বিক্রয় হিসাবে ক্রেডিটের কলামে টাকাগুলো আসবে, সবগুলাই দুটাতেই ক্লোজ হয়ে যাবে। কিন্তু যদি অন্যান্য আরো বিক্রয় থাকে, এই প্রত্যেকটা বিক্রয়ের জন্য আলাদা আলাদা কলাম হবে। যেমন এখানে আসবাবপত্র বিক্রয় হয়েছে, এই আসবাবপত্র বিক্রয়ের ক্ষেত্রে এখানে আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আসবাবপত্র হিসাব ক্রেডিট এখানে কিন্তু আর বিক্রয়, এখানে যে কয়েকটা লেনদেন আছে আর কোনো বিক্রয় নাই, কিন্তু এই যে 10 তারিখে একটা আছে শুধু আসবাবপত্র রহিমের নিকট বিক্রয় হচ্ছে 2000 টাকা, এই একটা যদি আমরা এখানে ইনক্লুড করে নিই তাহলে কিন্তু আমাদের বহু ঘোড়া বিক্রয় জাবেদার কাজ শেষ হবে। এখানে এই আসবাবপত্র দেখো 10 তারিখে, এখানে যদি 7 তারিখের পরে আমরা ওই একইটাতে এই 7 তারিখের পরে আমরা এখানে 10 তারিখ যুক্ত করে নিই, আসবাবপত্র বিক্রি করা হচ্ছে রহিমের নিকটে 2000 টাকা, এই রহিম ডেবিট হিসাব খাত হচ্ছে রহিম, ডেবিট হিসাব খাত হচ্ছে রহিম, এখানে রহিম লিখে নিই রহিম, এবং টাকার ফিগারে যদি টাকাটা লিখে নিই তাহলে কিন্তু হয়ে যায়। দেখো আমরা 3 তারিখে শাহিনের নিকটে আমরা পণ্য বিক্রি করছি 1000 টাকা, এই 1000 টাকা প্রাপ্য হিসাবের ঘরে আসবে, প্রাপ্য হিসাব ডেবিট, আবার বিক্রি হিসাবের ঘরেও আসবে কারণ বিক্রি হিসাব ক্রেডিট। তারপরে 5 তারিখে দেখো সাবান নিকট বিক্রি করা হচ্ছে 2000 টাকা, 2000 টাকা প্রাপ্য হিসাবের ঘরে আসবে কারণ প্রাপ্য হিসাব ডেবিট, আবার বিক্রয় হিসাবের ঘরে আসবে কারণ বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে 7 তারিখে শেখরের নিকট বিক্রি করা হচ্ছে 500 টাকা, এই 500 টাকা প্রাপ্য হিসাবের ঘরে আসবে কারণ প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাবের ঘরে আসবে কারণ বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে 10 তারিখে রহিমের নিকট আসবাবপত্র বিক্রি করা হয়েছে 2000 টাকা, এটি কিন্তু পণ্য বিক্রয় না, ফলে প্রাপ্য হিসাবের ঘরে এটি আসবে 2000 টাকা, প্রাপ্য হিসাবের ঘরে 2000 টাকা আসবে, আর বিক্রয়ের ঘরে এটি আসবে না কারণ এটি পণ্য বিক্রয় না। এর জন্য জাবেদা, সিম্পল জাবেদা তুমি যদি চিন্তা করো তাহলে জাবেদা হবে রহিম হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। সম্পদ বিক্রি করলে সম্পদ ক্রেডিট হয়, বা অন্য কোনো কিছু বিক্রি করলে সেই জিনিসটা ক্রেডিট হয়। যদি শুধু পণ্য বিক্রি করা হয়, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় ক্রেডিট, অন্য কোনো জিনিস যদি বিক্রি করা হয়, যে জিনিস বিক্রি করা হয় সেটি ক্রেডিট হয়, ফলে আসবাবপত্র হিসাব ক্রেডিট এই ঘরে আসবে 2000 টাকা, রহিমের নিকট বিক্রি করা আছে প্রাপ্য হিসাবে ডেবিট 2000 টাকা, এই আসবাবপত্র ঘরে আসবে 2000 টাকা ক্রেডিট। এইটুকুই হলো পার্থক্য তোমার বহু ঘরে জাবেদার। আর সাকিবের নিকট বিক্রয় 500 টাকা যেটা আছে এটাও আগের মতো 500 টাকা প্রাপ্য হিসাব ডেবিট আর 500 টাকা বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো
এক ঘোড়া বিক্রয় জাবেদা এবং বহু ঘোড়া বিক্রয় জাবেদার মধ্যে কতটুকু পার্থক্য, ওইগুলো হলো প্রাপ্য হিসাবের কলামটুকু আলাদা, বিক্রয় হিসাবে কলামটুকু আলাদা। আর যদি অন্য কোনো বিক্রয় থাকে সে অন্য কোনো ধারে বিক্রয়, এটা কিন্তু অবশ্যই ধারে বিক্রয় হতে হবে। এই আসবাবপত্রের বিক্রয় যদি নগদে হতো তাহলে কিন্তু এখানে আসতো না, এটা অবশ্যই ধারে বিক্রয় হতে হবে এবং এটি ধারে বিক্রয় হলে পরে এই জন্য আলাদা কলাম খুলতে হবে এবং টাকার ফিগার বসবে এবং প্রাপ্য হিসাবের ঘরে আসবে। কারণ ধারে যে জিনিসই বিক্রি করা হোক না কেন, যার কাছে বিক্রি করা হবে সে অবশ্যই প্রাপ্য হিসাব, তার জন্য টাকার ফিগার এখানে আসবে। আরো কোনো যদি বিক্রয় থেকে থাকে কোনো অন্য কোনো বিক্রয়, তারপর আলাদা করে কলাম খুলে টাকার ফিগারটা ওখানে বসতো। তবে এই কয়েকটি লেখার পরে যদি দেখা যায় যে অনেকগুলো বিক্রয় আছে, সেক্ষেত্রে অন্যান্য হিসাব খাত ক্রেডিট করে রেখে দিতে হবে, কারণ অনেক কলাম খুলতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে একটা, দুটা বা তিনটা টাকার ফিগার লিখে লাস্টে সবশেষে যদি অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে তোমাকে অন্যান্য হিসাব খাত ক্রেডিট লিখতে হবে। অন্যান্য হিসাব ক্রেডিট লিখে সে অন্যান্য হিসাব খাতের মধ্যে সবগুলো লিখতে হবে। আচ্ছা, এটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতির বিক্রয় জাবেদা, বহু ঘোড়া এবং কালান্তিক মজুদ পদ্ধতির বিক্রয় জাবেদা। এগুলো সব লেখার পরে এগুলো সব আবার যোগ করতে হবে ওইটার মতোই, একই রকম। এখানে হবে 2000, এখানে হবে 2, 3, 4000, এখানে হবে 2, 3, 4, 5, 6000, এই হচ্ছে টোটাল করে নিতে হবে। আচ্ছা, এখন এটি হলো কালান্তিক মজুদ পদ্ধতির বিক্রয় জাবেদা। তোমার যদি এটি কালান্তিক মজুদ পদ্ধতির বিক্রয় জাবেদা না হয়ে নিত্য মজুদ পদ্ধতির, যদি এটি কালান্তিক মজুদ পদ্ধতি না হয়ে এটি যদি নিত্য মজুদ পদ্ধতির হতো, নিত্য মজুদ, এই নিত্য মজুদ পদ্ধতির হলে পরে তোমাদের আগে বলেছি নিত্য মজুদ পদ্ধতির তখনই হবে যখন এই বিক্রয়গুলোর ক্রয় মূল্য দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে সামান্য একটু পার্থক্য, এক ঘোড়া বিক্রয় জাবেদা তুমি তোমরা যেমন দেখলাম যে এক ঘোড়া জাবেদায় ছোট্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে একটা কলাম হবে, সেই কলামের মধ্যে লেখা থাকলো বিক্রিত পণ্য ব্যয় ডেবিট এবং মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এখানেও সামান্য ওইটুকুই পার্থক্য। এটি হলো কালান্তিক মজুদ পদ্ধতির তোমার বহু ঘোড়া বিক্রয় জাবেদা। কিন্তু যদি নিত্য মজুদ পদ্ধতির হয়, শুধু একটা কথা মনে রাখতে হবে যে এই বিক্রয়গুলো ক্রয় মূল্য দেওয়া থাকবে এবং সেই বিক্রয়গুলো ক্রয় মূল্য দিয়ে আরেকটি কলাম খুলতে হবে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট। এই কলাম এটা খুলতে হবে এবং সেই কলাম খুলে সংশ্লিষ্ট বিক্রয়গুলো এখানে ক্রয় মূল্য লিখতে হবে, লিখে টোটাল করলে হয়ে যাবে। এই হলো তোমাদের বিক্রয় জাবেদার বিস্তারিত, তোমাদের যে এক ঘোড়া, বহু ঘোড়া, তারপরে যদি সেগুলো আবার কালান্তিক মজুদ পদ্ধতি হয় তাহলে কিরকম হবে, নিত্য মজুদ পদ্ধতির হয় তাহলে কিরকমের হবে, প্রশ্নপত্রে যদি কিছু বলা না থাকে তাহলে কেমন হবে, সেই কথাগুলো বললাম। তোমাদের এই বিষয়টা খুবই সহজ, তবে আমার জন্য সহজ হতো তোমরা যদি আমার সামনে উপস্থিত থাকতা। তোমাদের সামনে উপস্থিত থাকার পরে তোমাদের আমি প্রশ্ন করতে পারতাম, তারপরে তোমাদের কাছে উত্তরগুলো নিতে পারতাম, তাহলে আমার জন্য সুবিধা হতো যে এখানে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। বিষয়গুলো খুব সহজ, কিন্তু ছোটখাটো বিভিন্ন বিষয় আছে। বিভিন্ন বিষয়ের কারণে বলছি যে এখানে প্রথম তোমার মনে রাখতে হবে যে বিক্রয় জাবেদা করতে গেলে অবশ্যই ধারে বিক্রয়গুলাই আসবে, অন্য কোনো ধরনের বিক্রয় আসবে না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে শুধু বিক্রয় জাবেদা যদি বলে তাহলে এক ঘোড়া বিক্রয় জাবেদা করতে হবে, সেখানে শুধু ধারে পণ্য বিক্রয় আসবে। যদি বহু ঘোড়া বিক্রয় জাবেদা হয় তাহলে সব ধরনের বিক্রয় আসবে, অবশ্যই সেটা ধারে বিক্রয় হতে হবে। আর বহু ঘোড়া যদি না বলে তাহলে পরে এক ঘোড়া জাবেদা করতে হবে। আবার এগুলোতে আবার কালান্তিক আবার নিত্য মজুদ আছে। কালান্তিক আর নিত্য মজুদের ছোট পার্থক্য সেটা হচ্ছে ওই ডান পাশে যে কলামটা আমি লিখেছি, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট, এই ছোট্ট একটা কলামের পার্থক্য। এই কলামটি হবে যদি নিত্য মজুদ হয়, আর ওই কলামটি হবে না যদি কালান্তিক মজুদ হয়। আচ্ছা, ওই কলামটি দেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এটা একটা কারণ আছে যে তোমাদের আমি এর আগে ক্লাসে আমি আলোচনা করেছি। এই কালান্তিক মজুদ পদ্ধতি এটা আসলে মজুদ পণ্য মূল্যায়নের একটা পদ্ধতি। কোনো প্রতিষ্ঠানে মজুদ পণ্য থাকে, যেটা গোডাউনে যে মাল থাকে, এই মালগুলো মূল্যায়ন করে বছর শেষে বা হিসাবকাল শেষে মূল্যায়ন করতে হয় সাধারণত, যে কতগুলো তোমার মজুদ পণ্য আছে সেটা হিসাব করে নিতে হয়, কত টাকার আছে, সেটি বছর শেষে বা হিসাবকাল শেষে সম্পদে পরিণত হয়। তো এই কালান্তিক মজুদ পদ্ধতিতে সারা বছরে বা সারা হিসাবকালে হিসাব করা হয় না, একদম বছর শেষে এক্সপার্ট গোডাউনে যায়, তারপরে ওজন করানো মাল হলে ওজনে তুলে দিয়ে হিসাব করে নেয়, এই যে এত কেজি এত টন, তারপরে পার কেজি পার টন দিয়ে গুণ দিয়ে হিসাব করে নেয়। যদি পিস হিসাবে গণনা করা হয়, ফ্রিজ, কম্পিউটার, টেলিভিশন এগুলোর মতো হয়, তাহলে আবার পিস হিসাব করে নেয়, কত পিস আছে, কত টাকা করে দাম, গুণ হিসাব করে নেয়।
কিন্তু যদি নিত্য মজুদ পদ্ধতি হয় তাহলে পরে এখানে পদ্ধতিটা একটা ভিন্ন। সরাসরি গোডাউনে না গিয়ে প্রতিটি মাল বিক্রি করার সাথে সাথে প্রতি কেজি, প্রতি টন, প্রতি পিস বিক্রি করার সাথে সাথে এই মজুদ নিত্য মানেই সার্বক্ষণিক, অবিরত, কন্টিনিউয়াস মজুদ মূল্যায়ন করা হয়। এ কারণে দেখো মাল বিক্রি হলেই এখানে একটা জাবেদা হয়ে যাবে, বিক্রিত পণ্য বাই ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট, অর্থাৎ মজুদ পণ্য মাইনাস হয়ে গেল। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতিতে এখানে ক্রয় তো নাই, ক্রয় হয়ে থাকলে বুঝতে পারতাম, যদি ক্রয় জাবেদা থাকতো তাহলে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় ডেবিট না হয়ে সেখানে হয় হচ্ছে মজুদ পণ্য ডেবিট, অর্থাৎ ক্রয় শব্দটি থাকে না ক্রয় জাবেদাতে। এই জন্য মজুদ পণ্য বাড়লে মজুদ পণ্য ডেবিট হয়, মজুদ পণ্য কমে গেলে মজুদ পণ্য ক্রেডিট হয় নিত্য মজুদ পদ্ধতিতে, জাবেদার সাথে সাথে হয়ে যায়। ওই দেখো এখানে বিক্রিত পণ্য বাই ডেবিট এবং মজুদ পণ্য ক্রেডিট বিক্রির সাথে সাথে। এই জন্য নিত্য মজুদ পদ্ধতিতে সাথে সাথে যেহেতু মজুদ পণ্যের মূল্যায়ন কনফার্ম করা হয় জাবেদার মাধ্যমে, এ কারণে ওখানে একটা এক্সট্রা কলাম হয়। এই মোটামুটি তোমাদের বিক্রয় জাবেদার আলোচ্য বিষয়। এই যে কথাগুলো তোমাদের সামনে আলোচনা করা হলো, আমি আশা করছি তোমরা যদি এগুলো কথা মনে রাখতে পারো তাহলে তোমাদের বিক্রয় জাবেদা সংক্রান্ত বিষয়গুলো তোমাদের মোটামুটি পারার কথা। কারণ বিক্রয় জাবেদাতে যে কথাগুলো আমি আলোচনা করেছি এর বাইরে আর নাই কথা, তেমন কোনো কথা নাই আমার জানা মতে, যতদূর মনে পড়ছে আর তেমন কোনো কথা নাই। থাকলে পরে তোমার সামনে থাকলে হয়তো সেটা আলোচনা, আমার জানা যতদূর আমার মনে পড়ছে এখানে আর তেমন কোনো কথা নাই বিক্রয় জাবেদার। এই যে কথাগুলো মনে হয়েছে আছে, এই কথাগুলো বলেছি আমি, এগুলো যদি মনে রাখতে পারো এবং এই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে বিক্রয় জাবেদার সম্পর্কে তোমাদের আর সমস্যা থাকার কথা না। প্রশ্নপত্র যেটাই থাক বিক্রয় জাবেদা করতে বললে অনায়াসে করতে পারবা। এখানে এই অঙ্কগুলো এমন একটা অঙ্ক যে একটা মাথায় নিয়ে রাখা যা 10টা 50টা মাথায় নিয়ে রাখা ও তাই, কারণ জিনিস একই সব, শুধু তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। আমি এই কয়েকটা লেনদেন থেকে আমি 4-5 ধরনের বিষয় আলোচনা করেছি। বই পুস্তকে হয়তো দেখবা যে একই জিনিস বারবার করে করা আছে। কখনো দেখবা যে শুধু বিক্রয় জাবেদা করা আছে, মেলাগুলো অঙ্ক করা আছে, বহু ভাড়া হয়তো কয়টা করা আছে, ব্যাগ ভাড়া করা আছে, কালান্তিকের করা আছে, নিত্য মজুদ করা আছে। আমি একটার মধ্যে সবগুলো নিয়ে এসে এটা করেছি যাতে করে তোমাদের জন্য সবগুলো বিষয় মাথা রাখা সহজ। তোমরা শুধু প্র্যাকটিস করলেই আশা করছি বিষয়টার একটা সুরাহা হবে। তাহলে তোমার বিশেষ জাবেদার, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে বিস্তারিত মোটামুটি আলোচনা করলাম। এখন তোমাদের যেটি থাকলো সেটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করব, কারণ আজকে তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা বিস্তারিত শেষ করা সম্ভব হবে না, আমরা ওটাকে সামনে ক্লাসে নিব। আজকে সংক্ষেপে একটু আলোচনা করব। আচ্ছা, এখানে একটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে প্রাসঙ্গিক একটা বিষয়, এখানে একটা বিষয় নিয়ন্ত্রণ হিসাব বলে থাকে। নিয়ন্ত্রণ হিসাব আর একটা সহকারী হিসাব। আমরা নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা সেইটা আলোচনা করার পূর্বে এটি করে নিয়ে ওটা আমরা সামনে ক্লাসে করব। নিয়ন্ত্রণ হিসাব আর সহকারী হিসাব এই দুটো এই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার সাথে মোটামুটি রিলেটেড। কখনো কখনো তোমাদের প্রয়োজনও হয়, পরবর্তীতে প্রয়োজন তো হবে অবশ্যই। সেটা হচ্ছে আমরা ক্রয় জাবেদা হোক, ক্রয় জাবেদা একটি কলাম দেখেছি, সেটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় জাবেদার ক্ষেত্রে আমরা একটি কলাম পেয়েছি ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট এরকম একটা কলাম পেয়েছি। আর বিক্রয় জাবেদায় একটা কলাম পেয়েছি, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এই দুটো কলাম আমরা কিন্তু পেয়েছি, এই দুটো থেকে আমরা এই বিষয়টা আলোচনা করব। ক্রয় জাবেদা পেয়েছি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, একটা কলাম পেয়েছি আমরা। আর বিক্রয় জাবেদা একটা কলাম পেয়েছি আমরা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এবং কলাম পেয়েছি। এবং আমরা সেখানে দেখেছি এই কলামে মোট একটা টাকার ফিগার হয়েছে, এবং প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এই কলামটিরও মোট একটা টাকার ফিগার হয়েছে। নিচে টোটাল করে আমরা ক্লোজ করেছি, টাকার ফিগার হয়েছে। এই যে টোটাল টাকার ফিগার, ক্রয় জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিটের, বিক্রয় জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার টোটাল জাবেদা, এই যে এটা টোটাল। আসলে এই টোটালটা দিয়ে, যেমন এই যে প্রাপ্য হিসাব ডেবিট, এই যে প্রদেয় হিসাব ক্রেডিট, এই প্রাপ্য হিসাবের মোট টাকা দিয়ে
এই মোট টাকা দিয়ে সাধারণ খতিয়ানে ট্রান্সফার করা হয়। তোমরা খতিয়ান শিখেছো, তোমরা শিখেছো, খতিয়ান শিখেছো আমি জানি। তো এটা যদি আমরা ধরি বিক্রয় জাবেদার, এই প্রাপ্য হিসাবের মোট টাকা, এখানে যে মোট টাকা হবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, এখানে প্রাপ্য হিসাব ডেবিট বিভিন্ন কলামে টাকা থাকবে, বিভিন্ন তারিখে টাকা থাকবে, এখানে থাকবে মোট টাকা। এটা হচ্ছে মোট, এখানে মোট থাকবে, এটাও মোট থাকবে, এখানে মোট থাকবে। এখানে এই মোট টাকা সাধারণ খতিয়ানে কিন্তু প্র্যাকটিক্যালি ট্রান্সফার হবে প্রাপ্য হিসাব ডেবিট দিয়ে। আবার এখানে ক্রয় জাবেদার মোট টাকায় প্রদেয় হিসাবের মোট টাকা দিয়ে কিন্তু প্রদেয় হিসাব ক্রেডিট হবে সাধারণ খতিয়ানে। তো একটা জিনিস খেয়াল করো, একটা নির্দিষ্ট সময় পরে সারা মাস ধরে বা সারা সপ্তাহ ধরে বিভিন্ন তারিখে বিক্রয় জাবেদা আমরা করলাম, বিভিন্ন সময় তারিখ আমরা এখানে টাকা ফিগার লিখলাম, লিখে মোট টাকা এখানে লিখলাম। এই মোট টাকা দিয়ে যখন আমরা সাধারণ খতিয়ানে ট্রান্সফার করব বিক্রয় হিসাব ক্রেডিট আর প্রাপ্য হিসাব ডেবিট, তো বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে গেলে আমার ওখানে কোনো ঝামেলা নাই। কারণ হচ্ছে বিক্রয় হিসাবের কাজই হচ্ছে টোটাল টাকা দিয়ে নির্দিষ্ট সময়কাল পরে টোটাল টাকা দিয়ে লাভ লোকসান বের করা, ওখানে কোনো ঝামেলা নাই। বিক্রয় আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা লাভ লোকসান বের করবো। কিন্তু এই যে প্রাপ্য হিসাব ডেবিট যখন করছি তখন প্রাপ্য হিসাবের ডেবিট দিকে মোট টাকাটা ঢুকছে, মোট টাকাটা। আবার প্রদেয় হিসাব ক্রেডিট আমরা যখন করছি মোট টাকাটা ঢুকছে প্রদেয় হিসাব ক্রেডিট দিকে। প্রদেয় হিসাব ক্রেডিট মানে ওই টাকাটা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে পাবে, পাওনাদার। প্রাপ্য হিসাব ডেবিট যখন মোট টাকাটা করছি তখন এই মোট টাকাটা দিয়ে আমরা বুঝবো যে এটা আমাদের সম্পদ, এই টাকাটা আমরা ভবিষ্যতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পাবো, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পাবো। সেখানে কিন্তু এই মোট টাকাতে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের একত্রিত টাকা থাকে। প্রাপ্য হিসাব একটা সাধারণ খতিয়ানের একটা হিসাব, যে খতিয়ানের ব্যালেন্স থেকে আমরা জানতে পারবো যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে হিসাবকাল শেষে মোট কত টাকা পাচ্ছি, এটি প্রতিষ্ঠানের জন্য সম্পদ। কিন্তু আচ্ছা, এই মোট টাকাটাই হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। প্রাপ্য হিসাবের মোট যে টাকাটা এটা হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। আর এই মোট টাকার মধ্যে তোমরা এর মধ্যে দেখেছো যে বিভিন্ন ব্যক্তির নামে এখানে টাকার ফিগার থাকবে প্রাপ্য হিসাবে বা প্রদেয় হিসাবে মোট বিভিন্ন ব্যক্তির নামে টাকা থাকবে। তো একটা নির্দিষ্ট সময় শেষে মোট প্রাপ্য হিসাবের পরিমাণ কত সেটি উদ্বৃত্ত দ্বারা আমরা জানতে পারছি। কিন্তু ওই প্রাপ্য হিসাবের মধ্যে যে 4টা বা 5টা বা 6টা প্রাপ্য হিসাব আছে অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যাদের কাছে আমরা টাকা পাবো, এখন কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা পাবো সেটা কিন্তু ওই প্রাপ্য হিসাব থেকে জানা সম্ভব না। মোট টাকা দিয়ে প্রাপ্য হিসাবকে যখন আমরা ডেবিট করছি এখানে মোট টাকা দিয়ে, সে মোট টাকা দিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে কত টাকা পাবো সেটা কালেকশন করার সময় কিন্তু জানা সম্ভব না যে কত টাকা কার কাছ থেকে পাবো। ফলে প্রত্যেক ব্যক্তির নামে আলাদা আলাদা করে যখন হিসাব খোলা হয় তখন ওই প্রত্যেক ব্যক্তির নামে আলাদা আলাদা করে একটা হিসাব খোলা হয়, খতিয়ানের হিসাব। ওই আলাদা আলাদা করে হিসাব যেটা খোলা হয় সেটার নাম হচ্ছে সহকারী হিসাব। এবং মোট হিসাব, মোট টাকা দিয়ে যখন প্রাপ্য হিসাব নামে একটা হিসাব খোলা হয় তা সেটা নাম হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। এই মোট প্রাপ্য হিসাবের টাকাগুলো উদ্বৃত্ত সহকারী খতিয়ানের উদ্বৃত্তগুলো যোগ করা হয় তখন ওটা মিলে যায়। ঠিক তেমনি ভাবে ক্রয় জাবেদার ক্ষেত্রে মোট যে টাকাটা থাকবে এই মোট টাকাটা দিয়ে যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট করা হয় এবং প্রদেয় হিসাবে ক্রেডিটের মোট পরিমাণ টাকা দিয়ে আমরা জানতে পারি হিসাবকাল শেষে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান মোট আমাদের কাছে এত টাকা পাবে, দায় পাওনাদার অর্থাৎ পাওনাদার মোট আমাদের কাছে এত টাকা পাবে। কিন্তু পাওনাদারদের টাকাটা আমাদের তো পরিশোধ করা লাগবে। এই পরিশোধ নির্দিষ্ট সময় যখন করা হবে 10 দিন 15 দিন 1 মাস 6 মাস 1 বছর পরে যখন পরিশোধ করা হবে, সে পরিশোধ করবার সময় কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা আমরা ঋণী আছি এবং কোন ব্যক্তিকে কত টাকা পরিশোধ করা লাগবে সেটা কিন্তু জানা সম্ভব না এই মোট হিসাব থেকে, মোট প্রদেয় হিসাব থেকে। তখন করা হয় কি, এই মোট প্রদেয় হিসাবের অধীনে যতগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে থাকে, আমরা ক্রয় জাবেদা শিখেছি বা বিক্রয় জাবেদা শিখলাম, মোট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যখন আলাদা আলাদা হিসাব খোলা হবে তখন সেই ওই আলাদা আলাদা হিসাবগুলোর নাম হচ্ছে সহকারী খতিয়ান। আমরা সেগুলো হিসাব যদি আমরা এখানে নাও করি তাতেও সমস্যা নয়, কারণ তোমরা খতিয়ান হিসাব করা জানো। এখানে টোটাল যে টাকাটা থাকবে প্রাপ্য হিসাব লিখে খতিয়ানের সিম্পল যে খতিয়ানের তোমরা হিসাব করেছো সেটা 3 ছক হোক বা 3 ঘোড়া হোক বা 4 ঘোড়া হোক, যেটাই হোক, খতিয়ানের হিসাব করে নিয়ে প্রাপ্য হিসাব লিখে একটা খতিয়ান হিসাব খাত করলেই সেটি হলো নিয়ন্ত্রণ হিসাব। নিয়ন্ত্রণ হিসাবটাকে এই কারণে বলা হয় যে ওইটার নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব থাকবে যেগুলোকে বলা হবে সহকারী খতিয়ান। এটারও তাই, প্রদেয় হিসাব যে মোট থাকবে সে মোট প্রদেয় হিসাবের একটা হিসাব খাত থাকবে, সেই হিসাব খাতটি হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব এবং তার অধীনে সেই প্রদেয় হিসাবের অধীনে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি টাকা পয়সা পাবে, তো তাদের নামে যখন আমরা আলাদা আলাদা করে খতিয়ান করব, আলাদা খতিয়ান হিসাব খুলবো, তখন সেগুলো হবে আলাদা আলাদা সহকারী হিসাব। এবং যতগুলো সহকারী হিসাব আমরা খুলবো প্রত্যেকটা সহকারী হিসাবের উদ্বৃত্ত যেগুলো হবে সেগুলো যদি আমরা একত্র করে ফেলি, যোগ করে ফেলি, সেই যোগফল কিন্তু আবার মোট যে প্রদেয় হিসাব যা নিয়ন্ত্রণ হিসাব সেই যোগফলের সমান হবে। এখানেও তাই,
নিয়ন্ত্রণ হিসাব বা প্রাপ্য হিসাবের মোট যে প্রাপ্য হিসাব হবে উদ্বৃত্ত সেটার উদ্বৃত্ত, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সহকারী হিসাবের সহকারী খতিয়ানের সহকারী হিসাব বা সহকারী খতিয়ানের, এটা সহকারী হিসাব বা সহকারী খতিয়ান, নিয়ন্ত্রণ হিসাব, সহকারী হিসাব বা সহকারী খতিয়ান, এই সহকারী খতিয়ান বা সহকারী হিসাবের যে উদ্বৃত্তগুলো সবগুলো একত্র করলে কিন্তু এই নিয়ন্ত্রণ হিসাবের উদ্বৃত্তের সমান হবে। এটা তোমার মাথায় রাখবে, উপস্থিত দেখো ওখানে ছক করা আছে এবং বিষয়টা খুবই সহজ। একটা হচ্ছে একত্রিত, আর একটা হচ্ছে আলাদা আলাদা করে। এই তোমাদের আজকের মতো ক্লাস। তো সামনের ক্লাসে আমরা নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এগুলো নিয়ে পড়াশোনা করব। তোমরা একটু বাসায় পড়াশোনা করো আর সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।